নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করি। আজ 23শে জুন 2021 ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি দ্য হিন্দু নিউজ পেপার থেকে। মনে রাখবেন আজকের নিউজ পেপারটাও কিন্তু অন্য দিনকার মতো ভেরি ইম্পর্টেন্ট। আজকে 7 থেকে 8টা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, যার মধ্যে 4 থেকে 5টি কারেন্ট অ্যাফেয়ার্স তো ইউপিএসসির জন্য ভেরি ইম্পর্টেন্ট। তার পাশাপাশি ডব্লিউবিসিএস মেন্স, এসএসসি, রেলওয়ের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু আজকে রয়েছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকম স্কিপ না করে। তো চলুন শুরু করা যাক। তার আগে এই যে লেকচার, এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ লিঙ্ক, এখন থেকে আপনারা ডেইলি পিডিএফ পেয়ে যাবেন। পিডিএফের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সের একেবারে প্রথমে দিয়ে দেবো। ওই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পিডিএফ ডাউনলোড করতে পারেন। আর এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট পেতে পারেন। আর ডেসক্রিপশন বক্সে এখানে আমার চ্যানেলে আমার সঙ্গে লেখা রয়েছে বুক রিভিউ বিভিন্ন সাবজেক্টের ওপর, ডব্লিউবিসিএস, এসএসসি, ইউপিএসসি, প্রত্যেকটা এক্সামের জন্য যে বইগুলো আছে তার বুক রিভিউ আপনারা পেতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলুন শুরু করা যাক। প্রথমে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে সেটা ওড়িশা সম্পর্কে। ভেরি ইম্পর্টেন্ট একটি কারেন্ট অ্যাফেয়ার্স, ইউপিএসসি প্রিলিমিনারি রিলেটেড। তার সাথে ডব্লিউবিসিএস, এসএসসি, রেলওয়ে প্রত্যেকটা এক্সামের জন্য স্ট্র্যাটেজিকের পোর্শন থেকে ভেরি একটি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা হলো 3টে ক্রোকোডাইলের স্পেসিস পাওয়া গিয়েছে কিন্তু উড়িষ্যায়। ভারতে যে 3টে ক্রোকোডাইল বা যে 3টি কুমিরের স্পেসিস পাওয়া যায়, তার মধ্যে 3টে স্পেসিসই কিন্তু উড়িষ্যাতে পাওয়া গেছে, এমনটা কিন্তু রিপোর্ট করা হয়েছে। তো কী কী স্পেসিসের মধ্যে প্রথম হচ্ছে রেপটাইল ফ্রেশ ওয়াটার ঘড়িয়ালস অ্যাট সাতকোশিয়া ইন মহানদী। তো রেপটাইল ফ্রেশ ওয়াটার ঘড়িয়াল পাওয়া গিয়েছে কোথায়? সাতকোশিয়া, মহানদী সাতকোশিয়াতে পাওয়া গিয়েছে। নেক্সট হচ্ছে মুগার্স ইন ভিতরকর্ণিকা ন্যাশনাল পার্ক, অর্থাৎ ভিতরকর্ণিকার যে ন্যাশনাল পার্ক রয়েছে উড়িষ্যায়, সেই ভিতরকর্ণিকা ন্যাশনাল পার্কেই কিন্তু এই মুগার্স পাওয়া গেছে। আর 3 নম্বর হয়েছে সল্ট ওয়াটার ক্রোকোডাইলস, যার অর্থ হলো কিন্তু নোনা জলের কুমির। সবচেয়ে খতরনাক, সবচেয়ে ভয়ঙ্কর কুমির কিন্তু এই নোনা জলের কুমির। তো এই যে 3টে স্পেসিস, এই 3টে স্পেসিসই কিন্তু ভারতবর্ষে পাওয়া যায়। আর এই 3টে স্পেসিস একমাত্র উড়িষ্যাতেই পাওয়া যায়, একটি জায়গার মধ্যেই পাওয়া যায়, সেটা হলো উড়িষ্যা। আরেকবার রিপিট করছি, রেপটাইল ফ্রেশ ওয়াটার ঘড়িয়াল এটা পাওয়া গিয়েছে সাতকোশিয়া মহানদীতে, মুগার্স পাওয়া গিয়েছে ভিতরকণিকা ন্যাশনাল পার্কে, সল্ট ওয়াটার ক্রোকোডাইল পাওয়া গিয়েছে এই উড়িষ্যার মধ্যে। তো এখানে দেখুন আরও ইম্পর্টেন্ট তথ্য দেওয়া রয়েছে। উড়িষ্যা কিন্তু উইটনেস করেছে ন্যাচারাল নেস্টিং অফ ঘড়িয়ালস। তো ঘড়িয়ালস কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। ইউপিএসসি প্রিলিমসে এর আগে প্রিভিয়াস ইয়ার্সে কোশ্চেন এসেছে, ডব্লিউবিসিএস মেন্সে প্রিভিয়াস ইয়ার্সে কোশ্চেন এসেছে। এই যে ঘড়িয়াল, এটা কোন ক্যাটাগরিতে পড়ে? আপনাদের একটা টাস্ক থাকবে, এই যে ঘড়িয়াল এটা কোন ক্যাটাগরিতে পড়ে। ক্যাটাগরি বলতে আইইউসিএনের যে লিস্ট রয়েছে, রেড লিস্টের যেগুলো রয়েছে, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, এই লিস্টগুলোর মধ্যে কোন লিস্টে পড়ে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে দেখুন আরও তথ্য দেওয়া রয়েছে, মহানদী রিভারে কিন্তু এই যে প্রজাতি, এই প্রজাতিগুলোর কিন্তু বেশিরভাগই পাওয়া যায়। তো এই হচ্ছে ফার্স্ট নিউজ, ভেরি ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকের পোর্শন থেকে। আপনারা কিন্তু এই টাইপের কোশ্চেন বহুবার রিপিট হতে দেখবেন। আমার কথা বিশ্বাস না হলে প্রিভিয়াস ইয়ার্স আপনারা ঘেটে দেখতে পারেন। তো নেক্সট, ইউনাইটেড নেশনস কিন্তু রিসেন্টলি পাবলিশ করেছে অ্যানুয়াল রিপোর্ট অফ সেক্রেটারি জেনারেল অন চিলড্রেন অ্যান্ড আর্ম কনফ্লিক্ট। তো CAAC ফুল ফর্ম কি? চিলড্রেন অ্যান্ড আর্ম কনফ্লিক্ট। তো এই ব্যাপারটা কি? তো ইউনাইটেড নেশনসের বিভিন্ন রকম অর্গানাইজেশন রয়েছে, আলাদা বিভিন্ন রকম অর্গানাইজেশন রয়েছে, বিভিন্ন রকম আলাদা পার্মানেন্ট বডি রয়েছে। তো ইউনাইটেড নেশনস কিন্তু রিসেন্টলি পাবলিশ করেছে, তার মধ্যে একটি অ্যানুয়াল রিপোর্ট পাবলিশ করেছে সেক্রেটারি জেনারেল অফ চিলড্রেন অ্যান্ড আর্ম কনফ্লিক্ট, অর্থাৎ শিশুদের সাথে আর্ম কনফ্লিক্ট কীভাবে হচ্ছে সেই যে রিপোর্ট পাবলিশ করেছে। এখানে অ্যাবাউট 19,300 চিলড্রেনকে কিন্তু এই রিপোর্টে স্থান দেওয়া রয়েছে। তো এখানে ইম্প্যাক্ট, কোভিড-19 সময় ইম্প্যাক্ট আলোচনা করার আগে আমি একটু ডিটেলস আলোচনা করে নিই যে ইউনাইটেড নেশনসের এই রিপোর্টটা সম্পর্কে। দেখুন, আমরা দেখি বিভিন্ন রকম ধরুন যুদ্ধ হলো, রিসেন্টলি হয়ে গেল ইসরায়েল প্যালেস্তাইন যে কনফ্লিক্ট, এখনও তার রেশ যায়নি, কিন্তু ধরুন কোনো একটা যুদ্ধ হলো, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ইসরায়েল প্যালেস্তাইন কনফ্লিক্ট। এই যে যুদ্ধের ফলে, এই যে আর্ম রিবেলিয়নের ফলে, এই যে আর্ম কনফ্লিক্টের ফলে শিশুদের মধ্যে, চিলড্রেনদের মধ্যে যে এফেক্ট পড়ে, এদের ফিজিক্যালি মেন্টাল হেলথে যে এফেক্ট পড়ে, সেই নিয়ে কিন্তু এই ইউনাইটেড নেশনসের এই যে রিপোর্ট। শুধুমাত্র ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ নয়, তাদের ইকোনমিক ব্যাকগ্রাউন্ড নষ্ট হয়ে যেতে পারে, তাদের ফ্যামিলি, তাদের প্যারেন্টস তারা মারা যেতে পারে এবং তারা একা হয়ে যেতে পারে। এই রকম ইকোনমিক এবং সোশ্যাল যে প্রবলেম চিলড্রেন্স কিন্তু ফেস করে, তাদের নিয়েই কিন্তু 19,300 এই চিলড্রেনকে নিয়েই কিন্তু এই যে রিপোর্টটা পাবলিশ করা হয়েছে। আর কোভিড-19 সময়, ডিউরিং কোভিড-19 এই রিপোর্টটা কিন্তু আরও মারাত্মকভাবে দেখা দিচ্ছে। তার কারণ কোভিড-19 একেবারে ইকোনমিক্যালি
মেরুদণ্ড ভেঙে গেছে, প্রতিটা দেশের মেরুদণ্ড প্রায় ভেঙে গেছে, চায়নাকে বাদ দিয়ে প্রায় প্রতিটা দেশের মেরুদণ্ড ইকোনমিক্যালি ভেঙে গেছে, ইভেন সোশ্যালি অনেক দেশ পিছিয়ে পড়েছে। তো সেই সব ক্ষেত্রে দাঁড়িয়ে কোভিড-19 সময় এখন যদি কোনো রকম আর্ম কনফ্লিক্ট হয়, সেক্ষেত্রে কিন্তু মারাত্মক ক্ষতি করবে একটা শিশু বা একটা চিলড্রেন, তার মেন্টাল, ফিজিক্যাল, সোশ্যাল এবং ইকোনমিক্যাল লাইফকে। তো এটা নিয়েই লেখা রয়েছে। এবং তাছাড়া বর্তমানে দেখা যাচ্ছে সেক্সুয়াল ভায়োলেন্স প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে, শিশুদের ওপর, বাচ্চাদের ওপর কিন্তু অ্যাটাক দেখা যাচ্ছে, একটা ভায়োলেন্স দেখা যাচ্ছে। হসপিটালিটিস এটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। তো এই কোভিড-19 এটা কিন্তু আরও বেশি পরিমাণে বেড়ে গেছে। তার কারণ আমি একটু আগেই বললাম, ইকোনমিক হেলথ প্রতিটা দেশের কিন্তু একেবারে ভেঙে গেছে। ইম্পর্ট্যান্ট ইউপিএসসির পার্সপেক্টিভ থেকে, মেন্সের পার্সপেক্টিভ থেকে। নেক্সট দেখব আসাম গভর্নমেন্ট। আসাম গভর্নমেন্ট কিন্তু রিসেন্টলি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা মৌ চুক্তি সাইন করেছে সার্ভে অফ ইন্ডিয়া টু ইমপ্লিমেন্ট সম্বিতা স্কিম ইন দ্য স্টেট। তো আসাম তার নিজের রাজ্যে সম্বিতা স্কিম, SVAMITVA, সমিতভা স্কিম, সম্বিতা নয়, সরি আমি ভুল বললাম, সমিতভা স্কিম, এই স্কিম লঞ্চ করার জন্য কিন্তু আসাম মৌ চুক্তি সাইন করেছে সার্ভে অফ ইন্ডিয়ার সাথে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তবে এটা এসএসসি, রেলওয়ে এই টাইপের যে ক্লারিক্যাল এক্সাম তার জন্য বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই আবার ভুল বললাম, সমিতভা যে এই যে স্কিম, এই স্কিমটা কিন্তু ইউপিএসসি প্রিলিমিনারি, ডব্লিউবিসিএস মেন্সের পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট। তো দেখুন, রেলওয়ের এক্সামে শুধু কোশ্চেন আসবে কোন স্টেট রিসেন্টলি এই স্কিম লঞ্চ করছে, এসএসসির এক্সামে একই কোশ্চেন আসবে, কিন্তু ইউপিএসসি প্রিলিমিনারি এবং ডব্লিউবিসিএস মেন্সে কিন্তু এই স্কিমটা সম্পর্কে কোশ্চেন আসবে। তো এই স্কিম লঞ্চ করা হয়েছিল 24শে এপ্রিল 2020 সালে, অকেশন অফ ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডে। 24শে এপ্রিল 2020, প্রতি বছর 24শে এপ্রিল ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডে পালন করা হয়। তো ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডেতে কিন্তু এই স্কিম লঞ্চ করা হয়েছিল। আর এই স্কিম প্রোভাইড করছে রেকর্ড অফ রাইটস। ডব্লিউবিসিএস মেন্সে এই লাইনটা থেকে কিন্তু ডিরেক্টলি কোশ্চেন আসতে পারে। এই স্কিম কিন্তু প্রোভাইড করবে রেকর্ড অফ রাইটস। আর সাধারণত রুরাল এরিয়ায় দেখা যায় পঞ্চায়েত, তাছাড়া শহরাঞ্চলে মিউনিসিপ্যালিটি দেখা যায়। আর এই যে রুরাল এরিয়া, এখানে কিন্তু ভিলেজার্সদের একটা প্রপার্টির ওপর ফিনান্সিয়াল অ্যাসেট হিসেবে তারা ইউজ করতে পারবে। লোনের জন্য তারা কিন্তু তাদের যে এরিয়া সেটাকে ইউজ করতে পারবে ব্যাংকের সাহায্য নিয়ে। তো এটাই কিন্তু এই স্কিমের মাধ্যমে বলা হয়েছে। তো মনে রাখবেন, এটা কিন্তু রেকর্ড অফ রাইটকে ইমপ্লিমেন্ট করার একটা চেষ্টা এই স্কিমের মাধ্যমে। তো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স দেখবো। নেক্সট বলছে জার্মান অ্যাগ্রোকেমিক্যালস মেজর Bayers has commercially launched first ever yellow watermelon variety called Yellow Gold 48. পরীক্ষায় এসএসসি রেলওয়েতে কী টাইপের কোশ্চেন আসতে পারে এখান থেকে? ইয়েলো গোল্ড 48 এটা কোন প্রজাতি বা কোন ফলের সাথে জড়িত বা কোন সবজির সাথে জড়িত? তো কারেক্ট অ্যান্সার কী হবে? ওয়াটারমেলন। তো জার্মান অ্যাগ্রোকেমিক্যালস এটা কিন্তু তৈরি করেছে, কমার্শিয়ালি লঞ্চ করেছে ইয়েলো গোল্ড 48, যেটা কিন্তু একটি ওয়াটারমেলন। আর এটা ইন্ডিয়াতে প্রডিউস করা হচ্ছে, আর প্রডিউস কে করছে সেমিনিজ ব্র্যান্ড। আর এই যে ইয়েলো গোল্ড 48 ওয়াটারমেলন, এর সিগনিফিক্যান্স কী? স্পেশালি এর সিগনিফিক্যান্স কিন্তু যারা খাচ্ছে তাদের থেকে বেশি যারা এটা প্রডিউস করছে তাদের জন্য। কারণ যেসব ফার্মার বা যেসব প্রডিউসার এই ওয়াটারমেলন প্রডিউস করবে, এর পোটেনশিয়ালিটি কিন্তু খুব বেশি এবং ডিমান্ড খুব বেশি। আর এই ফ্রুট সাধারণত মানুষের হেলথের জন্য তুলনামূলক অন্যান্য ফ্রুটের থেকে ভালো। তো সেক্ষেত্রে কিন্তু এই ফ্রুটের ডিমান্ড আরও বেশি পরিমাণে দেখা যাচ্ছে। আর এটা একটু ইউনিক, কেননা ওয়াটারমেলন আমরা সাধারণত কী দেখে থাকি? লাল কালারের দেখে থাকি, কিন্তু এখানে এটা ইয়েলো দেখব। আর এর নাম হয়েছে ইয়েলো গোল্ড 48, নিউজে রয়েছে। তো এটা কিন্তু হেল্প করবে এই যে ইয়েলো গোল্ড 48-এর মার্কেটিং বা কমার্শিয়ালি যে প্রমোশন, সেখানে কিন্তু এটা হেল্প করবে। আর এটার অ্যাভারেজ যে ওয়েট সেটা 2.5 to 3 কেজি। এটা ইউপিএসসি প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট। আর এটা ইয়েলো ফ্লেশ কালার হবে এটা। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স দেখবো। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাবাউট গ্রেট ব্যারিয়ার ডিপ। গ্রেট ব্যারিয়ার ডিপ সম্পর্কে কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানে বলছে দেখুন, ইউনাইটেড নেশনসের কমিটি রিসেন্টলি রিকমেন্ড করেছে গ্রেট ব্যারিয়ার ডিপকে লিস্ট অফ ইনডেঞ্জার, অর্থাৎ ইনডেঞ্জার লিস্টে রাখার বা ইনডেঞ্জার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটসের লিস্টে রাখার জন্য কিন্তু আবেদন করেছে ইউনাইটেড নেশনস কমিটি। তো মনে রাখবেন, গ্রেট ব্যারিয়ার ডিপ কোথায় পাওয়া যায়, এর যে লোকেশান সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। এটা পাওয়া যায় অস্ট্রেলিয়াতে কুইন্সল্যান্ড বলে যে কোস্ট রয়েছে, সেখানে কিন্তু এই যে গ্রেট ব্যারিয়ার ডিপ পাওয়া যায়। আর ইট ইজ ওয়ার্ল্ড লার্জেস্ট কোরাল রিফ সিস্টেম, অর্থাৎ
বিশ্বের সবচেয়ে বড় কোরাল রিফ কিন্তু এই গ্রেট ব্যারিয়ার রিফ। এই গ্রেট ব্যারিয়ার রিফ ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কোরাল রিফ সিস্টেম, আর এটা অ্যাবাউট 2900 ইন্ডিভিজুয়াল রিফ নিয়ে গঠিত, 900 আইল্যান্ড নিয়ে গঠিত এবং 2300 কিলোমিটার এরিয়া জুড়ে এবং 3,44,400 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে কিন্তু এই গ্রেট ব্যারিয়ার রিফ বিস্তৃত। দেখুন এখানে বলছে ইট ইজ লোকেটেড ইন কোরাল সি, এটা কোরাল সিতে লোকেট করছে এবং কস্ট অফ কুইন্সল্যান্ডে, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে এটা কিন্তু অবস্থান করছে। আর এই রিপে কোরাল থাকার জন্য কিন্তু বিখ্যাত। কোরালের মাধ্যমে সাধারণত আমরা যে মণিমুক্ত দেখতে পাই, বিভিন্ন রকম পার্ল যে মণিমুক্ত দেখতে পাই, সেগুলো কিন্তু সাধারণত কোরাল থেকে অনেকগুলো আসে। এবং কোরাল কিন্তু আমাদের যে এনভায়রনমেন্ট, আমাদের যে বায়োডাইভার্সিটি, সেখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যে কোরাল। তো 1981 সালে এই যে গ্রেট ব্যারিয়ার রিফ, এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। ইউনেস্কো এর ফুল ফর্ম কি? ইউনেস্কোর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল অ্যান্ড সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। তো এখানে মনে রাখবেন ইউনেস্কোর ফুল ফর্ম এবং ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়। আমি প্রায় প্রতিদিনই বলতে থাকতাম যে ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়, প্রায় প্রতিদিন আপনাদের কাছে জানাতাম। তবে আজ আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়। নেক্সট এবং আজকের ফাইনাল নিউজ দেখব, নিউজিল্যান্ড অলিম্পিক কমিটি এনজেডওসি নিউজিল্যান্ড অলিম্পিক কমিটি কিন্তু রিসেন্টলি সিলেক্ট করেছে ওয়েট লিফটার লরেল হাভরাটকে। আর তিনি +87 কেজি ওমেন্স 87 কেজি ক্যাটাগরি থেকে কিন্তু ওয়েট লিফট করবেন। কেন এইটা ইম্পর্টেন্ট? অনেক ওয়েট লিফটারই তো রয়েছে, তবে কেন ইনি ইম্পর্টেন্ট? তার কারণ ইনি প্রথম ট্রান্সজেন্ডার অ্যাথলিট টু কম্পিট অ্যাট অলিম্পিক্স। অলিম্পিকে লড়ছেন এমন প্রথম ট্রান্সজেন্ডার অ্যাথলিট। আমি এর আগে ট্রান্সজেন্ডার সম্পর্কে আলোচনা করেছি, এলজিবিটি কমিউনিটি সম্পর্কে আলোচনা করেছি, আমার আগের লেকচার আলাদা করে তো দেওয়া নাই, তবে আমি একটি কারেন্ট অ্যাফেয়ার্সের শোতে আলোচনা করেছিলাম, তবে আলাদা করে আমি একটা ভিডিও বার করে দেবো যে এলজিবিটি কাদের বলা হয়, কোন সেকশনে তাদেরকে রাখা হয়। আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি বার করে দেওয়ার। এলজিবিটি লেসবিয়ান, জি গে, বি বাইসেক্সুয়াল এবং টি ট্রান্সজেন্ডার। তো এই ট্রান্সজেন্ডার অ্যাথলিট কিন্তু প্রথম লরেল হাভার্ড, আর তিনি ওমেন্স 87 কেজি ক্যাটাগরি থেকে ওয়েট লিফটিং করবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসএসসি, রেলওয়ে, ডব্লিউবিসিএস মেন্স, প্রিলিমস তার পার্সপেক্টিভ থেকে, কিন্তু ইউপিএসসির পার্সপেক্টিভ থেকে আমার মতে অতটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট দেখবো ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2021। তো ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2021 রিলিজ করা হয়েছে ইউএন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে। ইউএনসিটিএডি এর ফুল ফর্ম দেখুন, ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। তো ইউএনসিটিএডি এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার রয়েছে জেনেভা, সুইজারল্যান্ড এবং এটা প্রতিষ্ঠা হয় 1964 সালে। ইউএনসিটিএডি প্রতিষ্ঠা হয় 1964 সালে এবং এর হেডকোয়ার্টার রয়েছে জেনেভা, সুইজারল্যান্ড। তো ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট পাবলিশ করে তাহলে কে? ইউএনসিটিএডি। এটা নিউজ নয়, নিউজে কী ছিল? নিউজে ছিল যে এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের দিক থেকে, রিসিভ করার দিক থেকে ভারত কিন্তু পঞ্চম কান্ট্রিতে পরিণত হয়েছে। 27 বিলিয়ন ইউএস ডলার ইনভেস্টমেন্ট কিন্তু বেড়েছে আগের বছরের তুলনায়। তো এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এসএসসি, রেলওয়ে, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি, মেন্স প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট, আর ইউপিএসসি প্রিলিমসের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। আর এটা কিন্তু ইউপিএসসি মেন্সেও অ্যান্সার রাইটিংয়ে এটা ইউজ করা যেতে পারে, যেহেতু এফডিআই রিলেটেড। এফডিআই কি? ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। খুব সংক্ষেপে বুঝতে গেলে এফডিআই সম্পর্কে আমি যদি বলতে চাই তাহলে বলবো যে বাইরের কোনো দেশ, বাইরের দেশের কোনো বিজনেস অর্গানাইজেশন বা বাইরের দেশের কোনো একটা বাইরের দেশের যে গভর্নমেন্ট অথবা বাইরের দেশের কোনো ইন্ডিভিজুয়াল যদি ভারতের কোনো রকম ইনভেস্ট করে, ডিরেক্টলি যদি কোনো রকম ইনভেস্ট করে, তাহলে সেটাকে আমরা বলবো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। অর্থাৎ ভারতে বিদেশি টাকা আসছে, বিদেশি মুদ্রা আসছে বা ডলার আসছে। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। প্রতিদিনকার মতো আমরা ডেইলি এরকম কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করতে থাকবো। হয়তো 2-1 দিন আমাদের মিস হয়ে যায় যে কারেন্ট অ্যাফেয়ার্স, তবে আমি সেই পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু নেক্সট দিন অ্যানালিসিস করে দিই। যেমন গতকাল আমি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করেছিলাম, কিন্তু তার আগের দিন আমি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করিনি। সেটা গতকাল এবং আজ মিলে দুটো দিন মিলে কিন্তু সমান করে ব্যালেন্স করে দিয়েছি, যে দুটো দিনে ওই একদিনের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স খুব বেশি হয়নি, কারণ গতকাল আমি বেশি কারেন্ট অ্যাফেয়ার্স দিইনি, কারণ একদিনে প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স দিলে টাইমটা প্রচুর হয়ে যাবে। তো সেহেতু আমি 15 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করি। তো আশা করি 15 মিনিটের মধ্যেই থাকি প্রতিদিন। তবে এই ছিল ছোট্ট ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডেইলি এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তবে আজকের মতো গুড বাই। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।